একটু কল্পনা করুন, চারপাশের একটা শান্ত শহর একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন। সবকিছু আর 10টা সাধারণ রাতের মতোই, একদম নিস্তব্ধ, তাই না? কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পাচ্ছে না যে মাটির ঠিক নিচেই এমন একটা ভয়াবহ কম্পন শুরু হতে যাচ্ছে, যা শুধু একটা প্রিয় শহরকেই নয়, বরং পুরো ইউরোপের মানচিত্র থেকে লাখ লাখ মানুষের অস্তিত্ব একেবারে মুছে ফেলার ক্ষমতা রাখে। তো চলুন আর কথা না বাড়িয়ে এই রোমহর্ষক ঘটনা প্রবাহের একদম গভীরে প্রবেশ করি। আজকের এই এক্সপ্লেনারে আমরা ইতিহাসের সেই ভয়ঙ্কর রাতের আসল ঘটনাটা আসলে কী ছিল তা ধাপে ধাপে উদ্ঘাটন করব। সময়টা ছিল 1986 সালের 26শে এপ্রিল, রাত ঠিক 1:23। আজকের এই আয়োজনে আমরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের প্রতিটি মুহূর্ত একেবারে মিনিট ধরে ধরে বিশ্লেষণ করতে যাচ্ছি। আপনারা দেখতে পাবেন কিভাবে মানুষের অতি সামান্য একটা ভুল আর সেই সাথে অতিরিক্ত অহংকার এক নজিরবিহীন ধ্বংসলীলার জন্ম দিয়েছিল, যেই ধ্বংসলীলার দুঃস্বপ্ন আজ পর্যন্ত পুরো বিশ্বকে তাড়া করে বেড়ায়। এই ধ্বংসের মাত্রাটা আসলে কতটা তীব্র ছিল তা বোঝাতে আমি আপনাদের শুধু একটা সংখ্যা বলবো। 1945 সালে হিরোশিমা আর নাগাসাকির ধ্বংসযজ্ঞের কথা তো আমরা সবাই জানি, ঠিক? কিন্তু চেরনোবিলের সেই রাতে যে পারমাণবিক বিকিরণ বা রেডিয়েশন নির্গত হয়েছিল, জানেন তা কতটা শক্তিশালী ছিল? হিরোশিমায় পড়া সেই বোমার চেয়ে পাক্কা 400 গুণ বেশি। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনছেন, 400 গুণ। এই একটা মাত্র তথ্য থেকে কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারছেন সেই রাতের ভয়াবহতা আসলে কতটা চরম মাত্রায় পৌঁছেছিল। আচ্ছা, সেই সময়কার একটা বিখ্যাত উক্তি শুনলে আপনারা সত্যিই চমকে যাবেন, আবার হয়তো একটু মর্মান্তিকও লাগবে। বলা হতো, এটি এতটাই নিরাপদ যে কেউ চাইলে এটি রেড স্কোয়ারের ঠিক মাঝখানেও বানাতে পারে। ভাবা যায়, স্নায়ুযুদ্ধের ওই চরম উত্তেজনার যুগে সোভিয়েত ইঞ্জিনিয়াররা তাদের ভ্লাদিমির লেনিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে ঠিক এতটাই গর্বিত ছিলেন। কিন্তু এই অতি আত্মবিশ্বাসী যে পরবর্তীতে তাদের এবং বলা যায় পুরো মানব জাতির জন্যই চরম পরিণতি ডেকে আনবে, তা বোধহয় তারা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। মজার ব্যাপার হলো, এই বিশাল স্থাপনাটার অবস্থান কিন্তু চেরনোবিল শহরে ছিল না, বরং এটা ছিল প্রিপিয়াত নামের অসাধারণ সুন্দর আর ছিমছাম একটা শহরের ঠিক পাশেই। এই সুবিশাল প্ল্যান্টে মোট 4টি রিঅ্যাক্টর ছিল। এগুলো একসঙ্গে প্রায় 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করত। টু পুট দ্যাট ইনটু পার্সপেক্টিভ, এটা একাই সে সময় পুরো ইউক্রেনের 10% বিদ্যুতের চাহিদা মেটাত। বুঝতেই পারছেন ওই অঞ্চলের জ্বালানি উৎপাদনের কতটা গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র ছিল এটা। ওকে, চলুন এবার একটু বিজ্ঞানের অংশে যাই, খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিক্রিয়ার প্রক্রিয়াটা কিন্তু বেশ কৌতূহলোদ্দীপক। একদম পাতি বাংলায় বলতে গেলে এখানে ইউরেনিয়ামের পরমাণুকে ভেঙে প্রচুর পরিমাণে তাপ তৈরি করা হয়। সেই তাপ দিয়ে জলকে ফুটিয়ে বাষ্পে পরিণত করা হয়, আর ওই বাষ্পের প্রচণ্ড ধাক্কায় বিশাল সব বিদ্যুৎ উৎপাদক টারবাইন ঘোরে। কিন্তু একটা ব্যাপার আছে, এই চেন রিঅ্যাকশনটাকে খুব সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে হয়, না হলে এটা আনলিমিটেড সময় ধরে চলতেই থাকবে আর চরম বিপর্যয় ডেকে আনবে। ব্যাপারটা আরও সহজে বোঝানোর জন্য আমরা এটাকে একটা দ্রুত গতির গাড়ির সাথে তুলনা করতে পারি। ধরুন একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর হলো একটা রেসিং কার, তো ইউরেনিয়াম হলো সেই গাড়ির পাওয়ারফুল ইঞ্জিন, আর গ্রাফাইট নামের পদার্থটা এখানে অ্যাক্সেলারেটরের কাজ করে, যেটা চাপলে বিক্রিয়ার গতি রকেটের মতো বেড়ে যায়। অন্যদিকে বোরন দিয়ে তৈরি কন্ট্রোল রডগুলো হলো এই গাড়ির ব্রেক, অর্থাৎ রিঅ্যাক্টরের ভেতরে এই রডগুলো ঢোকালে বিক্রিয়ার গতি আস্তে আস্তে কমে আসে। একদম সিম্পল, তাই না? তো চলুন ফিরে যাই সেই কাল রাতে। সেখানে একটা সাধারণ রুটিন সেফটি টেস্ট বা নিরাপত্তা পরীক্ষার প্রস্তুতি চলছিল। উদ্দেশ্যটা খুব সাদামাটা। হঠাৎ যদি বিদ্যুৎ চলে যায়, তবে এমার্জেন্সি জেনারেটর ফুল স্পিডে চালু হতে যে একটুখানি সময় লাগে, সেই গ্যাপটুকুতে টারবাইনের অবশিষ্ট বাষ্প দিয়ে জলের পাম্পগুলো ঠিকঠাক চলতে পারবে কিনা সেটাই যাচাই করে দেখা। অত্যন্ত সাধারণ একটা পরীক্ষা, যেটা রাত 1টায় শুরু করা হয়। কিন্তু ঝামেলার শুরুটা হলো ঠিক এখানেই। এই পরীক্ষার জন্য পাওয়ার 1600 মেগাওয়াট থেকে কমিয়ে 700 মেগাওয়াটে আনার কথা ছিল, কিন্তু সেটা হঠাৎ করেই ধপাস করে মাত্র 30 মেগাওয়াটে নেমে আসে। এর পেছনের মূল কালপ্রিট ছিল রিঅ্যাক্টরের ভেতরে তৈরি হওয়া জেনন 135 নামের একটা গ্যাস, যা পারমাণবিক বিক্রিয়াকে প্রায় পুরোপুরি থামিয়ে দেয় বা বলা যায় দম বন্ধ করে দেয়। এখন আপনি বলুন, পাওয়ার এত কমে গেলে তো আর কোনোভাবেই টেস্ট কন্টিনিউ করা পসিবল না, রাইট?
ঠিক এই জায়গাটাতেই ইতিহাসের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর বাঁকটা আসে। এরকম ডেঞ্জারাস পরিস্থিতিতে রুলস অনুযায়ী রিয়্যাক্টরটা পুরোপুরি শাটডাউন করে দেওয়াই ছিল একমাত্র লজিক্যাল কাজ। কিন্তু শিফট সুপারভাইজার আনাতোলি দিয়াতলভ তার চরম অহংকারের বশবর্তী হয়ে এই টেস্ট বাতিল করতে সোজা অস্বীকৃতি জানান। উল্টো তিনি সেখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের রীতিমতো ধমক দিয়ে নির্দেশ দেন সব ব্রেক তুলে ফেলে বিক্রিয়ার গতি যে কোনো মূল্যে বাড়াতে হবে। পরিস্থিতি যে আসলে কতটা আউট অফ কন্ট্রোল ছিল সেটা একটা সাধারণ হিসাব দিলেই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। সেফটি প্রোটোকল অনুযায়ী রিয়্যাক্টরের ভেতরে যে কোনো পরিস্থিতিতে অন্তত 15টি কন্ট্রোল রড মানে ব্রেক রাখাটা একেবারেই বাধ্যতামূলক। কিন্তু ইঞ্জিনিয়াররা কি করলেন? তারা 211টি রডের মধ্যে প্রায় সবগুলোই টেনে বাইরে বের করে আনলেন। ভেতরে অবশিষ্ট ছিল মাত্র 8টি রড। জাস্ট ভাবুন, চেরনোবিল তখন আক্ষরিক অর্থেই ব্রেকহীন একটা স্পোর্টস কার বা টিকটিক করতে থাকা একটা টাইম বোমে পরিণত হয়েছিল। এরপরেই আসে সেই লোম খাড়া করা মুহূর্তটা। রাত ঠিক 1:23:40। রিয়্যাক্টরের ভেতরের জল মুহূর্তের মধ্যে বাষ্পে পরিণত হয়ে এমন এক প্রচণ্ড চাপের সৃষ্টি করে যা আক্ষরিক অর্থেই অকল্পনীয়। পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে একজন ইঞ্জিনিয়ার একদম মরিয়া হয়ে AZ5 বা ইমার্জেন্সি শাটডাউন বাটনে চাপ দেন। কথা ছিল বটন চাপামাত্র সব ব্রেক একসঙ্গে ভেতরে ঢুকে মুহূর্তের মধ্যে বিক্রিয়াটা থামিয়ে দেবে। কিন্তু এখানেই লুকিয়েছিল সোভিয়েত ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় ত্রুটি বা ডিজাইন ফ্ল। আপনারা জানলে অবাক হবেন, কন্ট্রোল রডগুলোর মূল বডি বোরন দিয়ে তৈরি হলেও এর একেবারে ডগায় বা মাথায় লাগানো ছিল সেই গ্রাফাইট। এর মানে দাঁড়ায় ওই ইমার্জেন্সি বাটন চাপার পর ব্রেকগুলো যখন কোরের ভেতরে ঢোকা শুরু করল তখন বিক্রিয়া কমার বদলে রডের ডগায় থাকা ওই গ্রাফাইটের কারণে প্রথম কয়েক সেকেন্ডের জন্য বিক্রিয়া উল্টো বহুগুণ বেড়ে গেল। এক চরম ডেডলি সিচুয়েশন। এই সামান্য ডিজাইনের ত্রুটির ফলাফল ছিল এই অকল্পনীয় সংখ্যাটা 33,000 মেগাওয়াট। যেই মুহূর্তে রডগুলো ভেতরে প্রবেশ করা শুরু করল, পাওয়ার এক ধাক্কায় একেবারে আকাশ ছুল। এরপরেই পরপর দুটো কান ফাটানো বিশাল বিস্ফোরণ। রিয়্যাক্টর 4-এর 1000 টন ওজনের ছাদটা যেন স্রেফ তুলোর মতো উড়ে গেল। কোরের ভেতরকার তেজস্ক্রিয় আগুন রাতের অন্ধকার চিরে সোজা আকাশের দিকে ধেয়ে গেল। মনে হচ্ছিল যেন পৃথিবীর বুকেই নরকের দরজা খুলে গেছে। এরপরই শুরু হয় মানব ইতিহাসের এক অবর্ণনীয় দুঃখের অধ্যায়। রেডিয়েশন সিকনেস বা বিকিরণজনিত অসুস্থতা যে কতটা নির্মম হতে পারে সেটা তারা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। খবর পেয়েই ফায়ার ফাইটাররা ছুটে এসেছিলেন, কিন্তু তাদের কাছে কোনো স্পেশাল প্রোটেক্টিভ গিয়ার বা রেডিয়েশন মাপার সাধারণ একটা যন্ত্র পর্যন্ত ছিল না। বাতাসে ভাসমান অদৃশ্য রেডিয়েশনগুলো অসংখ্য মাইক্রোস্কোপিক বুলেটের মতো তাদের ডিএনএ একেবারে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। তারা মুখের ভেতরে তীব্র ধাতব স্বাদ পাচ্ছিলেন, আর চোখের পলকেই তাদের ত্বক রোদে পোড়ার মতো টকটকে লাল হয়ে যাচ্ছিল। অত্যন্ত বেদনার বিষয় হল আগুন নেভাতে আসা সেই নির্ভীক ফায়ার ফাইটারদের মধ্যে 28 জন মাত্র কয়েক সপ্তাহের ভেতর চরম যন্ত্রণাদায়ক মৃত্যুর কোলে ঢলে পড়েন। একটু ভেবে দেখুন তো, তারা ঘুণাক্ষরেও টের পাননি যে তারা সাধারণ কোনো আগুনের সাথে লড়াই করছেন না, বরং তারা লড়ছিলেন এক পারমাণবিক দানবের সাথে। তাদের এই মৃত্যুগুলো ছিল ইতিহাসের অন্যতম মর্মান্তিক এবং নিঃস্বার্থ এক আত্মত্যাগ। কিন্তু আপনারা কি জানেন, আসল বিপদটা তখনও বাকি ছিল। রিয়্যাক্টরের গলে যাওয়া রেডিও অ্যাক্টিভ লাভা, যাকে বলা হয় কোরিয়াম, সেটা ধীরে ধীরে মেঝের দিকে নামছিল, আর ঠিক তার নিচেই ছিল একটা বিশাল জলের ট্যাঙ্ক। বিজ্ঞানীরা হিসাব কষে দেখলেন 1000 ডিগ্রি তাপমাত্রার এই লাভা যদি কোনোভাবে ওই জলের সংস্পর্শে আসে, তবে যে বিশাল বাষ্প বিস্ফোরণ হবে তা এতটাই শক্তিশালী হবে যে বাকি 3টা রিয়্যাক্টরও একেবারে ধ্বংস হয়ে যাবে। ঠিক এই ক্রিটিক্যাল মুহূর্তেই 3 জন সাধারণ মানুষ পুরো পরিস্থিতি বদলে দিতে এগিয়ে আসেন: অ্যালেক্সি আনানেঙ্কো, ভ্যালেরি বেসপালভ এবং বরিস বারানভ। এই 3 বীর স্বেচ্ছায় এক আত্মঘাতী মিশনে ওই অন্ধকার ভয়ঙ্কর তেজস্ক্রিয় জলে ডুব দেন। তারা চরম বিপদের মধ্যেও নিজেদের হাতে ভালভ খুলে ট্যাঙ্ক থেকে জল বের করে দেন, আর সত্যি বলতে কি, তাদের এই সাহসিকতাই অর্ধেক ইউরোপকে এক নিশ্চিত ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা করেছিল। লিটারালি দে সেভড ইউরোপ। এত বড় একটা প্রলয় ঘটে যাওয়ার পরেও আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সোভিয়েত সরকার কিন্তু পুরো বিষয়টা বেমালুম গোপন করে রাখে। প্রিপিয়াত শহরের সাধারণ মানুষ কিচ্ছু জানত না। এমনকি বাচ্চারা সেই তেজস্ক্রিয় ছাইয়ের মধ্যেই খেলা করছিল যেন এটা স্রেফ সাধারণ তুষারপাত। অবশেষে 2 দিন পর অনেক দূরে সুইডেনের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাতাসে এই ভয়াবহ রেডিয়েশন শনাক্ত করে, আর ঠিক তখনই পুরো বিশ্বের সামনে সোভিয়েত সরকারের এই নির্মম গোপন সত্যটি উন্মোচিত হয়। চেরনোবিলের ওই ভয়াল ধ্বংসস্তূপ পরিষ্কার করতে এক বিশাল সংখ্যক মানুষকে সেখানে পাঠানো হয়েছিল। প্রায় 6 লাখ সাধারণ মানুষ ও সেনা সদস্য, যাদের বলা হতো লিকুইডেটার্স।
যখন রেডিয়েশনের তীব্রতায় আধুনিক মেশিনে তৈরি রোবটগুলো বারবার সার্কিট পুরে বিকল হয়ে যাচ্ছিল, তখন এই মানুষদের ব্যবহার করা হয় বায়োরোবট হিসেবে। রিঅ্যাক্টরের ছাদ থেকে এক একটি তেজস্ক্রিয় পাথর সরাতে তাদের হাতে সময় দেওয়া হতো মাত্র 90 সেকেন্ড। জাস্ট ভাবুন অবস্থাটা। এই বিপর্যয়ের রেশ প্রকৃতি এবং মানুষের মাঝে কত দীর্ঘস্থায়ী হয়েছিল তা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। প্লান্টের চারপাশে মাইলের পর মাইল বনভূমি রেডিয়েশনে পুড়ে একদম লাল বর্ণ ধারণ করে, যার নামই হয়ে যায় রেড ফরেস্ট। আর এর চেয়েও মর্মান্তিক ব্যাপার হলো, তেজস্ক্রিয় ধুলো পড়া ঘাস খেয়ে যে গরুরা দুধ দিচ্ছিল, সেই দূষিত দুধ পান করে পরবর্তীতে প্রায় 20,000 নিরীহ শিশু থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়। এর কোনো সান্ত্বনা আসলে হয় না। আর যদি অর্থনৈতিক ধ্বংসের চিত্রটার দিকে তাকাই, সেটাও ছিল একেবারে অকল্পনীয়। এই একটি মাত্র দুর্ঘটনা সামাল দিতে সে সময় প্রায় $35 বিলিয়ন সমমূল্যের অর্থ খরচ হয়েছিল। এই বিপুল ধাক্কা সোভিয়েত ইউনিয়নের জাতীয় অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিয়েছিল। চেরনোবিল শুধু মানুষের জীবনই কেড়ে নেয়নি, এটি আক্ষরিক অর্থে একটা শক্তিশালী দেশের অর্থনৈতিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে দিয়েছিল। এই ঘটনার ভূ রাজনৈতিক তাৎপর্য ছিল সুদূর প্রসারী। স্বয়ং মিখাইল গর্বাচেভ পরবর্তীতে স্বীকার করেছিলেন যে চেরনোবিলের এই পারমাণবিক বিপর্যয় সম্ভবত সোভিয়েত ইউনিয়নের পতনের আসল কারণ ছিল। একটু ভেবে দেখুন তো, একটিমাত্র দুর্ঘটনা, রাতের বেলার একটিমাত্র ভুল কিভাবে একটা গ্লোবাল সুপার পাওয়ার বা বৈশ্বিক পরাশক্তির ভিত একদম গোড়া থেকে নাড়িয়ে দিতে পারে। চেরনোবিল তারই এক জ্বলন্ত প্রমাণ। আমাদের এই ঐতিহাসিক টাইমলাইনের একেবারে শেষে এসে চলুন দেখে নিই আজকের চেরনোবিলের অবস্থা কী। চারপাশের 30 কিলোমিটার এলাকা আজও এক্সক্লুশন জোন বা নিষিদ্ধ এলাকা হিসেবেই পরিচিত, যেখানে সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষেধ। তবে অবাক করার বিষয় হলো, সেখানে বন্যপ্রাণীরা আবার তাদের রাজত্ব গড়ে তুলেছে। আর ধ্বংসপ্রাপ্ত ওই রিঅ্যাক্টর থেকে রেডিয়েশন ঠেকাতে এর উপর $3 বিলিয়ন ব্যয়ে বিশাল এক ইস্পাতের গম্বুজ তৈরি করা হয়েছে, যা আগামী 100 বছর পর্যন্ত এই ঘাতক তেজস্ক্রিয়তাকে আটকে রাখবে। আজকের এই এক্সপ্লেইনারের একদম শেষে এসে একটা প্রশ্ন আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। মানুষের অহংকারের চূড়ান্ত মূল্য আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। চেরনোবিল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃতির অসীম ক্ষমতার সামনে আমাদের অস্তিত্ব ঠিক কতটা ভঙ্গুর। পাশাপাশি এটি সেই নাম না জানা অসংখ্য হিরোদের আত্মত্যাগের কথাও আমাদের স্মরণ করিয়ে দেয়, যারা নিজেদের জীবনের বিনিময়ে আমাদের জন্য এক বাসযোগ্য পৃথিবী উপহার দিয়ে গেছেন।